হাওড়ের মানুষ বলছেন যে 29% গরিব, তার মানে প্রতি 3 জনের মধ্যে একজন গরিব এবং দারিদ্র্য সীমার নিচে। কেন তা হবে? তার মানে আমরা এখানে একটা বৈষম্য করেছি বলে। আমরা এখানে হাওরকে কেন্দ্র করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রেখেছে বলে এটা এরকম মানুষগুলো গরিব হয়ে থাকছে। আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে হাওরের মালিক আসলে কে? এবং এই আমাদের পুরো সিস্টেমের মধ্যে যে সরকার বললেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য করাটা। যে কোনো সময় দেখা যায় যে আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বলছি যে হাওড়ে এরকম একটা ব্যবস্থা নেব এবং হিজল গাছ আরো বেশি লাগাতে হবে। বলে যে ওটা তো আপনি পারবেন না, ওটা বন মন্ত্রণালয়কে করতে হবে। এখন আমি কখন বন মন্ত্রণালয়কে বলবো? একবার হাওড়ের ওখান থেকে একটা আমি নেত্রকোনার একজন আমাকে খুব অভিযোগ করলেন যে ওখানে পাখি সব মেরে ফেলতেছে, কিছু একটা করেন। তো আমি ভাবলাম যে বলি আমাদের কর্মকর্তাদের বললাম। ওনারা ওখানে গিয়ে যত আইন-টাইন দিয়ে ওদেরকে রক্ষা করতে গিয়ে দেখলো যে ওটা বন মন্ত্রণালয় ওর অধীনে না। তাহলে ও কি করে করবে? এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে করে রাখা হয়েছে এবং হাওর এবং জলাশয়গুলোর মালিক যে ভূমি মন্ত্রণালয়কেও দিয়ে দেওয়া হয়েছে, যারা নাকি এটাকে ইজারা দিয়ে রাজস্ব, নগদ রাজস্বের কথা বলে। যে রাজস্বও কিন্তু এরকম না। মানে মাছের যে দেশীয় মাছের যে প্রজাতি সেটাকে রক্ষা করা। আমাদের দেশের মানুষের মাছ খাওয়াবার জন্য আমরা চাষকৃত মাছের কাজ করছি, কিন্তু আমার মনে হয় যে দেশের মানুষের মাছ খাওয়াবার জন্য প্রাকৃতিক ভাবে পাওয়া মাছের উপর আমরা নির্ভর করতে চাই এবং সেটা হলে আমাদের সবচেয়ে ভালো হবে। তো সেজন্য আমি মনে করি যে জৈবিক ব্যবস্থা হবে নাকি ইজারা ভিত্তিক ব্যবস্থা হবে। তো এক সোজা কথা হচ্ছে যে জৈবিক ব্যবস্থাপনা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। আমাদেরকে ভবিষ্যৎ এটার উপরেই আমাদের খাওয়ার রক্ষার একটা মানে বড় হবে যে জৈবিক ব্যবস্থাপনা করতে হবে। আমি হাওর ইজারা প্রথার এই যে নগদ ভিত্তিক যে একটা রাজস্ব চিন্তা করা হচ্ছে, এটা একেবারেই ভুল চিন্তা।